ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি আসলে মূলত এই হালদা নিয়ে কাজ করি 2001 সাল থেকে। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং 2001 সাল থেকে, যেহেতু আমি প্রাণীবিদ্যার ছাত্র এবং ফিশারিজ স্পেশাল ব্রাঞ্চ ছিল আমার, এবং এর পাশাপাশি আমি হালদা বাড়ির সন্তান। দুটো মিলে যখন আমি আসলে বুঝতে পারলাম এই হালদাটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল একটা সম্পদ, এবং সেই থেকে আমার আসলে হালদার গবেষণা কাজ শুরু। পাশাপাশি এটা গবেষণা করতে গিয়ে দেখলাম আসলে এই যে এটাকে যদি আমরা কনজার্ভ না করি, এটার জন্য যদি আমরা একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে না পারি, তাহলে কিন্তু এটা কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে। শুধুমাত্র আমরা গবেষণার মধ্যে যদি সংযুক্ত রাখি, তাহলে এটাকে আমরা কনজার্ভ করতে পারবো না, কারণ এটা আমাদের বাংলাদেশের একটা বিশাল একটা সম্পদ। এবং আপনারা জানেন হালদা নদী বিশ্বের একমাত্র জলবাটা নদী, যেখান থেকে রুই জাতীয় মাছের নিষিদ্ধ ডিম সংগ্রহ করা হয়। তো এই জন্যই আসলে এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য, এই উপলব্ধি থেকেই হালদার গবেষণা প্লাস পরবর্তীতে এটাকে সংরক্ষণের জন্য আমরা চট্টগ্রামের যারা সিভিল সোসাইটি আছে, বিভিন্ন সাংবাদিকরা আছে, সবাইকে নিয়ে আমরা এটা একটা সোশ্যাল মুভমেন্টে আমরা রূপ দিই। এবং একটা সময় ছিল হালদা, যদিও বা তখন এভাবে পরিচয় ছিল না, কিন্তু এটার একটা যেহেতু মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে এটা মেইনলি পরিচিত ছিল, মৎস্য প্রজনন ক্ষেত্র, এবং একসময় প্রায় 4000 কেজির প্রতি বছর রেণু উৎপাদন হতো এই হালদা নদী থেকে। কিন্তু এটা আস্তে আস্তে এখন ধীরে ধীরে কিন্তু এখন 2016 সালে যদি আমরা দেখি, এটা প্রায় শূন্যের কোটায় পৌঁছে গেছে। এটা ছাড়াও এই হালদা নদী কিন্তু আমাদের চট্টগ্রামের জন্য বলবো না, আমি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী। এটা আমাদের চট্টগ্রামের লাইফ লাইন। আমাদের চট্টগ্রামে আমরা 60 লক্ষ মানুষ বসবাস করি। এই 60 লক্ষ মানুষের একমাত্র সারফেস ওয়াটার সোর্স কিন্তু হালদা নদী। প্রতিদিন চট্টগ্রাম আসা 9 কোটি লিটার পানি এখান থেকে উত্তোলন করে, এবং আরেকটা মধুনাঘাট প্রজেক্ট আছে, এখান থেকে 2018 সালে আরও 9 কোটি লিটার পানি উত্তোলন করবে। তাহলে সুতরাং এখান থেকে এই হালদা নদীটা আমাদের চট্টগ্রামের মানুষের জন্য একটা লাইফ লাইন। অর্থাৎ হালদা যদি না বাঁচে, আমাদের চট্টগ্রামের মানুষ কিন্তু একটা মহা সংকটের সম্মুখীন হবে। এছাড়াও হালদা নদী যেই রুই জাতীয়, এটা বাংলাদেশের প্রাকৃতিক জিন ব্যাংক। এখানে যেই রুই, কাতলা, মৃগেল, কালীবাউস 4টা প্রজাতি রয়েছে। এই 4টা প্রজাতির মাছ কিন্তু অরিজিনাল ভ্যারাইটি হালদা নদীতে আছে। যদি হালদা নদী যদি ডেস্ট্রয় হয়ে যায়, আমাদের এই 4টা প্রজাতির অরিজিনালিটি কিন্তু ডেস্ট্রয় হয়ে যায়। এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে কক্সবাজার এবং সুন্দরবনের পরে যদি আমাদের কোনো প্রাকৃতিক ঐতিহ্য থেকে থাকে, তাহলে এটা কিন্তু আমাদের হালদা নদী আছে। হ্যাঁ, তাহলে এত গুরুত্বপূর্ণ একটা সম্পদ, এত ইম্পর্ট্যান্ট একটা সম্পদ, আমাদের যারা সরকারের আসলে সুনজরের অভাব এবং এটার যথাযথ অ্যাওয়ারনেসের অভাবে এটা কিন্তু আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। এটার মাছের প্রজননটা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এটার মেইন অনেকগুলো কারণ আছে। যদি আমি বিগত 2-3 বছরের কারণগুলো যদি আমরা দেখি, এখন অন্যতম হালদার সমস্যা হচ্ছে হালদার দূষণ। আপনারা জানেন হালদা আর উপরের দিকে কিন্তু তেমন অন্যান্য নদীর মতো তেমন কোনো ইন্ডাস্ট্রি নাই, কিন্তু এখন যেই সমস্যাটা, দূষণ সমস্যাটা হচ্ছে, সেটা অক্সিজেন থেকে কুলগা পর্যন্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো আছে, এই ইন্ডাস্ট্রিয়াল এলাকার ইফ্লুয়েন্টগুলো, বর্জ্যগুলো আগে সরাসরি বামনশাহী একটা খাল হয়ে সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে পড়তো। এখন আপনারা জানেন সিডিএ অনন্য আবাসিক এলাকা নামে একটা আবাসিক এলাকা ডেভেলপ করেছে। ওইটা আবাসিক এলাকা ডেভেলপ করার কারণে ওখানে বামনশাহী খালটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এটার সাথে অন্যান্য আবাসিক এলাকার মাস্টার ড্রেনেজ সিস্টেমের সাথে লিঙ্ক করে দিচ্ছে, এবং সেই লিঙ্ক করে দেওয়াতে এটা কোয়েশকাল হয়ে, খন্দকিয়া হয়ে সরাসরি হালদা নদীর ব্রিডিং গ্রাউন্ডে এখন এই সমস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার চামড়া, ট্যানারি শিল্প, ডাইং ফ্যাক্টরি, সমস্ত বর্জ্যগুলি গিয়ে পড়ছে। এটা কিন্তু হালদার জন্য একটা মারাত্মক একটা থ্রেট। যদি এই এবং অন্যান্য আবাসিক এলাকা যদি এটা পুরোদমে যদি শুরু হয় এই আবাসিক এলাকা হিসেবে, তখন কিন্তু হালদা নদীর অবস্থা ভুরি অঙ্গাকে হার মানাবে। এখনই সময়, এখান থেকে যদি আমরা এখন এই পলিউশন যদি বন্ধ করা না যায়, তাহলে কিন্তু হালদার জন্য একটা মহাসংকট অপেক্ষা করছে। আর এর ছাড়া দ্বিতীয় যে সমস্যাটা হালদার জন্য একটা মারাত্মক, সেটা হচ্ছে হালদা নদীর ভোজপুর এলাকায় একটা রাবার ড্যাম দিয়ে এটা সম্পূর্ণ ফ্লোটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন নদীর প্রবাহ হচ্ছে নদীর প্রাণ। যদি নদীর প্রবাহ না থাকে, তাহলে সেই নদীকে আমরা আর জীবিত বলতে পারবো না। এবং এখানে একটা ভোজপুর এলাকায় একটা 2011 সালে এই রাবার ড্যাম দিয়ে
টোটাল ফ্লোটা বন্ধ করে দেওয়া হয়েছে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা পানি শূন্য থাকে। এই পানি শূন্য থাকার কারণে হালদা নদীর যেই প্রোডাক্টিভিটি, প্লাঙ্কটন উৎপাদন, ব্যান্থোসের উৎপাদন, এগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এগুলো যদি এই যদি মাছের যদি যথাযথ খাবারই না থাকে, তাহলে মাছ এখানে যে ডিম ছাড়া যে মাছগুলো তারা কিন্তু তাদের ডিম ছাড়া কিন্তু ব্যাহত হবে, তাদের যে গোনাডের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ব্যাহত হবে। এটা একটা, এবং বিগত 100 বছরে হালদা নদীর হালদা নদীর অন্যতম বৈশিষ্ট্য, হালদা নদীর মধ্যে অনেকগুলো বাঁক রয়েছে। বিগত 100 বছরে এরকম প্রায় 11টি বাঁক কেটে দেওয়া হয়েছে। এখানে 11টা বাঁক কেটে দেওয়ার ফলে প্রায় হালদা নদীর 25 কিলোমিটার দৈর্ঘ্য কমে যাওয়া হয়েছে, এবং এই দৈর্ঘ্য কমার কারণে এখন স্যালাইনিটি ইনট্রুশন বাড়ছে, এবং হালদা নদীর যে প্রজনন ক্ষেত্রসমূহ রয়েছে এই প্রজনন ক্ষেত্রগুলোকে কিন্তু রেস্টোর করে দেওয়া হয়েছে। এখন ইদানিং আরেকটা সমস্যা আমরা হালদা নদীর ক্ষেত্রে ফেস করছি, সেটা হচ্ছে এখানে প্রচুর মেকানাইজড ড্রেজার এখানে এখন চলে আসছে। মেকানাইজড ড্রেজার দিয়ে এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বালি উত্তোলন করা হচ্ছে, এবং সবগুলো বালি উত্তোলন কিন্তু অবৈধ। এখানে এই মেকানাইজড ড্রেজার দিয়ে যখন নদীর তলদেশ থেকে যখন বিক্ষিপ্তভাবে বালি উত্তোলন করা হয়, এবং এখানে নদীর মধ্যে কিন্তু গভীর একটা গর্ত ক্ষত সৃষ্টি হয়, এবং এটার ফলে নদীর যেই তলানি এবং এখানে যে ব্যান্থোস উৎপাদন, টোটাল নদীর রিভার ইকোসিস্টেমটাই কিন্তু হ্যাম্বার হচ্ছে এই বড় বড় ড্রেজারগুলোর কারণে। আর ড্রেজারগুলো যখন চলাচল করে তাদের প্রোফাইলের আঘাতে এখানে মাছের অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়, এবং অনেকগুলো মাছ মারা গেছে। এরকম এই ড্রেজারটাও কিন্তু অবৈধ বালি উত্তোলন, এবং ড্রেজারটা কিন্তু বন্ধ করতে হবে। তাছাড়া এখন গত 2 বছর ধরে আরেকটা সংকট হালদা মুখোমুখি হচ্ছে, সেটা হচ্ছে হালদা মানিকছড়ি এলাকায় ব্যাপক হারে তামাক চাষ হচ্ছে। আপনারা জানেন হালদায় মাছ ডিম ছাড়ার জন্য অন্যতম প্রধান শর্ত হচ্ছে পাহাড়ি ঢল নামতে হবে। পাহাড়ি ঢলটা যদি এই হালদার মাছের ব্রিডিং গ্রাউন্ড অর্থাৎ মধুরাঘাট থেকে সত্তরঘাটের এখানে যদি পাহাড়ি ঢলটা না আসে, তাহলে কিন্তু হালদার মাছ ডিম ছাড়ে না। ওখানে ব্যাপক হারে শত শত একর জমিতে ব্যাপক হারে তামাক চাষ করার ফলে এটা মার্চ এপ্রিলে যখন এই তামাক পাতাটা কেটে ফেলা হয়, গোড়াটা পৌঁছে, এবং ওই পাহাড়ি ডলটা এই তামাক গাছের যেই বিষাক্ত বর্জ্য নিয়ে কিন্তু এখানে আসে, এবং মাছগুলো অত্যন্ত সেন্সিটিভ। তারা এই বিষাক্ততা পানিটা যে পাহাড়ির যে ঢলটা আসে, সেই ঢলটাতে আর আসলে মাছ ডিম ছাড়ে না। এটা ছাড়াও আরও অনেকগুলো ছোটো ছোটো সমস্যা আছে, যেমন প্রতিনিয়ত মাছগুলো ধরে ফেলা হচ্ছে। আপনারা জানেন হালদা নদীর একটা মাছ কিন্তু 30, 35, 40 কেজি ওজনের এই মাছগুলো কিন্তু ধরে ফেলা হচ্ছে। একটা মাছ তৈরি হতে প্রায় 10-15 বছর সময় লাগে। এভাবে যদি প্রতিনিয়ত যদি মাছগুলো ধরে ফেলা হয়, তাহলে আসলে এখানে নদীতে মাছের ডিম ছাড়ার তার কিছুই থাকবে না। এবং অনেকগুলো সমস্যা এগুলো প্রতিনিয়ত কিন্তু হালদা নদীতে হচ্ছে। হালদা নদীকে আজকে ডেস্ট্রয় করে দেওয়া হচ্ছে। এখন যদি এর মধ্যে আপনারা জানেন আমাদের যে সোশ্যাল মুভমেন্ট গবেষণা, আমরা আরও বিভিন্ন বহুমাত্রিক ওয়েবসাইট, ফেসবুক, আরও বিভিন্নভাবে আমরা এই নদীটাকে প্রমোট করার চেষ্টা করেছি। এটা সরকার এবং স্থানীয়দের এটাকে সচেতন করার চেষ্টা করেছে। এর ফলে সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে, এবং এর মধ্যে একটা গবেষণা কাজও শেষ করেছে। এখন দেখা যাক যদি এই মুহূর্তে যদি হালদার যে সমস্যাগুলো আমি উল্লেখ করলাম, এই সমস্যাগুলো যদি বেরিয়ে না আসে, দূষণ যদি বন্ধ না করে, মেকানাইজড ড্রেজারগুলো যদি বন্ধ না করে, মানিকছড়ি এলাকায় যদি তামাক চাষ যদি বন্ধ না করে, তাহলে এই যদি বাঁক কাটা যদি হালদার বন্ধ না হয়, তাহলে কিন্তু হালদা অচিরেই কিন্তু রেস্টোর পেয়ে যাবে। আমাদের যদি হালদা যদি ধ্বংস হয়, হালদার যদি ব্রিডিং গ্রাউন্ড যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের একটা অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য কিন্তু আমরা হারাবো। পাশাপাশি আমরা যারা চট্টগ্রাম শহরে আমরা বসবাস করি, আমরা কিন্তু একটা মহা সংকটের সম্মুখীন হব। বিশেষ করে আমাদের যে একমাত্র ফ্রেশ ওয়াটার রিসোর্স কিন্তু হালদা নদী, এবং এই ফ্রেশ ওয়াটার রিসোর্সটা যদি বন্ধ হয়ে যায়, আমরা প্রায় 60 লক্ষ মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা হালদার পাড়ে ইদানিং হালদার পাড়ে প্রচুর সংখ্যক ইটভাটা হয়েছে, এবং আমার মনে হয় প্রায় অধিকাংশ ইটভাটাই কিন্তু অবৈধ। এই সমস্ত ইটভাটার ফলে এখানে প্রচুর বৃক্ষ নিধন হচ্ছে। ইটভাটার তো একটা পলিউশন আছেই, এবং এই ইটগুলো পরিবহনের জন্য নৌকাগুলো কিন্তু এই নদী দিয়ে আসা যাওয়া করে, এবং অনেক সময় দেখা যায়
হালদার নদীর পাড়ের মাটি কেটে কিন্তু ইটভাটাগুলো তৈরি করা হচ্ছে। এটাও একটা হালদার জন্য একটা বড় ধরনের। আর পাশাপাশি আমরা চট্টগ্রামবাসী হালদার যেই অর্থনৈতিক যেই বৈশিষ্ট্য, হালদার যেই ইউনিক ক্যারেক্টার আমাদের বাংলাদেশের জন্য, আমরা এটার যেই গুরুত্ব, এটার প্রাকৃতিক গুরুত্ব সব কিছু বিবেচনা করে আমরা চট্টগ্রামবাসী এবং আমরা হালদা নদী রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা সরকারকে দাবি দিয়ে আসছি হালদাকে বাংলাদেশের জাতীয় নদী ঘোষণা করার জন্য। আলদার শাখা পোশাখা দিয়ে খালি না খালোর ফেসার কিন্তু দিন ফুটু এ মাদারে খাল এই মাদারে খাল শাহ মাদারে এই কিন্তু আলদার ফেসারটা আমার বন্ধ করে দিয়েছে একমাত্র সুইচগুড়ি। সুইচগুড়ি ক্ষতি করছে থাকিলে আর মাছ ভালো হইতো হয়তো এবং ফানির টালাই মানে আলদা ইয়ান বড় হইতো হইতো না ভাইয়া কোনোদিন বড় হইতো ফানির ফেসারি থাকতেও দেয়। কয় বছর ধরে কম পাইতেছেন না? প্রায় 12-13 ঠিক আছে। 14 থেকে মানে আস্তে আস্তে আরো কমে গেছে। 14 থেকে না? 14 থেকে আরো কমে গেছে। কিন্তু আবার এবছর যেটা সত্য, এটা সত্য কথা বলি, এবছর ডিম কম পাইলেও রুটটা বেশি হয়েছে। খাতালের সংখ্যা তো রুট একটু বাড়ছে। মৎস্য অধিদপ্তর আমাদের ফলতে দেবী আমাদেরকে নিয়ে এখানে মাছ এটা ছাড়ছে এখানে। রুট বড় হয়েছে। কেজি করে দিয়েছো তুই? এখন আগে 10 কেজি দিতে 2 বছর 20 কেজি করে দিই। এই 2 বছর আগে গত 2 বছর ধরে আর রান্না দেন না। কোনো সাহায্য পান না? কোনো সাহায্য পান না সরকারের? না 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 সরকারে ব্যাংক পার করেছে, বিভিন্ন রকম ব্যাংক পার করেছে, আপনারা লোন লোন তখন লোন আর ব্যবসা বাণিজ্য আর কী করে বসবো, সুচ খেতে হবে তো। আর সরকার তো একবার দিনে বেলার জায়গা জমি আছে না? নাই নাই বাজি বা চা এবার করো নাই।